ফিরে এলাম আজকে বাংলাদেশে। ব্যারিস্টার হায়দার আলী, আপনি আপনার কাছে জানতে চাইছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা আপনি বলছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিচারপতি কে এম হাসানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান বানানোর জন্য অনেকেই বলে থাকেন যে বয়স বাড়িয়ে দেওয়া হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করা হয়েছিল। সেই সম্পর্কে আপনি কি বলবেন? 2006 সালেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসলে নির্বাচন হতে পারে নাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হইল যে জাস্টিসদের তারা যেহেতু সুস্থ থাকে সেই জন্য 67 বছর পর্যন্ত বয়স বাড়ানো এটা কোনো গর্হিতকার কাজ করা হয়নি। আপনি যেটা বলছেন যে ওই যে কে এম হাসানের জন্য এটা বাড়ানো হয়েছে, সেটাতে আমি একমত নই। এটা সকলেই সুবিধা নিচ্ছে, এরপরে যত জাস্টিস তারা সুবিধা নিচ্ছে। কে এম হাসানের বয়স আর কে এম হাসান উনি এমনই হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপল। তাকে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হইতো তাহলে অবশ্যই একটা সুন্দর উনি নির্বাচন উপহার দিতে পারতেন, নিরপেক্ষ, একদম টোটাল নিরপেক্ষ। কিন্তু সেটা এমন একটা পরিবেশ সৃষ্টি করছে আওয়ামী লীগ তখন এবং তার সাথে অন্যান্য দলের লোকেরা, যে সব কিছু তারা নাল এন্ড ভয়েড করে দিয়েছে। এই কাজে সেই মুহূর্তে আর কোনো গতি ছিল না এবং তার আলোচনা আসতেছিল না। তখন ইয়াজউদ্দিনকে লাস্ট অপশন হিসাবে তাকে আপনি বিষয়টি ঠিকই বলেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে আইনজ্ঞদের সবাই একমত হয়েছিলেন যে প্রধান সাবেক বা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান বানানোর ফলে বিচার বিভাগের স্বাধীনতাটা অনেকাংশে ক্ষুণ্ণ হচ্ছে বলে আইনজ্ঞরা অভিমত দিয়েছিলেন। সেই ক্ষেত্রে কাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো যেত? যেখানে এখানে স্ট্যান্ডিং কোন বিচারপতি মানে চিফ জাস্টিসকে করার কথা না, তো যিনি রিটায়ার করেছেন, যে একজন লোক যখন রিটায়ার্ড হয়ে যায় তখন উনি প্রাইভেট সিটিজেন, কোনো অসুবিধা নাই। আর যেটা এই যে জিনিসটাকে আপনি লন্ডভন্ড করে দিল আওয়ামী লীগ, এমনকি তারপরে 4 জন লোকের হত্যা করে মাইতুল মুকাররমের উত্তর পাশে, তার উপরে আমি আবার আপনার কাছে ফিরবো। ডক্টর সাদত এই প্রসঙ্গে বলতে চাইছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে লন্ডভন্ড করে দিল আওয়ামী লীগ, এই জায়গা থেকে আপনি আসলে হয় কি, যখন যারা পার্টিতে বিলং করে তারা তো অন্য কিছু বলার ইয়ে নাই, তাদের ম্যান্ডেট নাই বলতে পারেন পার্টির থেকে। আসলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু 2006 সাল পর্যন্ত, মানে 5 সালে হলো এটা বোধহয়, আমি থাকতেই হয়েছে, আমার খেয়াল আছে 5-এর দিকে বয়স বাড়ানো 5-এর দিকেই হয়েছে। এর আগে তো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় রকমের কোনো আপনি যাদের কথা বলছেন কোর্ট কাছারি লয়ার কেউ একটা বড় ইয়ে করে না যে কি বলে সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়েছে, এগুলি বাস্তবতার ইয়েতে যখন দেখছে যে 67 হওয়া মানে হচ্ছে কে এম হাসান হওয়া, তখনই সবাই ইয়ে হয়ে গেল। এগুলি তো বাস্তবতা। এখন হয়তো হায়দার আলী এটা বলতে পারবে না, কিন্তু কে এম হাসান আর কিছুর জন্য আপনি হঠাৎ কথা নাই বার্তা নাই 67 ইয়ার্স করবেন, একটা উদ্দেশ্য তো থাকে, উদ্দেশ্যটা বাংলাদেশের লোক সব বুঝে, আমাদেরকে তো বোকা মনে করলে হবে না, এটা করেছে ওর জন্য। কিন্তু যেটা হয়েছে বরং পরে আপনি যে বলছেন টেকনিক্যালি যদি বলেন, আমি ইথিক্যালি যাচ্ছি না, মোরালি যাচ্ছি না, টেকনিক্যালি তো ইয়াজউদ্দিন ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশনের মধ্যে ঢুকে আছে, সে তো ওইখানেই হয়েছে। বরং আপনি যদি টেকনিক্যালি বলেন, আগেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্ট ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম কনস্টিটিউশন দেন ইয়াজউদ্দিন গভর্নমেন্ট। ইয়াজউদ্দিন কিন্তু ওইখানে ছিল। এখন আরো একটা জিনিস এটা অনেকে ভুলে গেছে, ইয়াজউদ্দিনের কিন্তু জলিল সাহেব মেনে আসছেন। উনি গেটের থেকে, বঙ্গভবনের গেট থেকে বেরিয়ে উনি বলছেন যে ঠিক আছে, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। হ্যাঁ, তো কাজেই ওনারা তো মনোনয়ন দিয়েছেন। হ্যাঁ, মনোনয়ন দিয়েছে 3 তারিখে। এগুলি আসলে যেটা হয়েছে সেটা হলো ওই সব এত স্বার্থ দেখতে গিয়ে উল্টাপাল্টা হয়ে গেছে। মাগুরা ইলেকশন আমি তো লিখছি, কালকেও বলেছি, মাগুরা ইলেকশন বিএনপি হেরে গেলে কি হতো? গন্ডগোলটা তো ওইখান থেকে আসছে। যদি আরো যান, মাগুরা ইলেকশন হেরে গেলে কি হতো? এখন যদি আওয়ামী লীগ যদি 13টা 15টা ইলেকশনে হারে, আওয়ামী লীগের কি ক্ষতি হবে? কিন্তু হারতে দিবে না কট্টর। এখানে আপনি পলিটিক্সের এই অংশটা খেয়াল রাখতে হবে, ডাইনামিক্স। কট্টরপন্থীরা এমনভাবে ঘিরে ধরে, একটা ইলেকশনও হারতে দেবে না আওয়ামী লীগকে, বিএনপিকেও হারতে দেয় না মাগুরাতে। এই কট্টরপন্থীদের প্রসঙ্গে যদি জনাব ইউসুফ হোসেন হুমায়ুন আপনি একটু বলেন, এবং আমি জানি না আপনি কতখানি আমাদেরকে বলতে পারবেন, কিন্তু আমাদের অনেকেই জানতে চায় যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে এই বিষয়টা, রাষ্ট্রের এই জরুরি অবস্থায় সংকটময় পরিস্থিতিটা আপনাদের মধ্যে আলোচনা হয় কিনা? আলোচনা হলে আপনারা এটা সম্পর্কে কি বলেন? যা চলছে ঠিক চলছে, এরকমই চলতে দেওয়া উচিত, এরকমই চলবে, এরকম আপনারা মনে করেন? আমি বর্তমানে যেটা বলছেন তো, এই 5ই জানুয়ারির পরের থেকে এই বছরের এটা বলছেন আপনি? জি জি। তা আমি এটাকে আক্ষরিক অর্থে ক্রাইসিস বলছি। ইটস ক্রিয়েটেড, এটা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি একটি কথা বলি, যদি এটার স্বতঃস্ফূর্ততা থাকতো দেশব্যাপী, তাহলে পরে দেশব্যাপী যেটা হয় আমরা বিগত দিনের ইতিহাসে যেটা দেখেছি,
66 দেখেছি, 69 থেকে বিভিন্ন মুভমেন্ট দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি। সে ধরনের জনসম্পৃক্ত থেকে আমরা দেখেছি নো ওয়্যার, ইভেন ইন ঢাকা সিটি। আজকে হরতাল দিলেন আউটসাইড ঢাকা, কারণ এখানে হবে না, কিচ্ছু হবে না, সেটা জানে যে কারণে লজ্জা পাবে, সেটা করে নাই। আমার কথা হচ্ছে যে কোনো জনসম্পৃক্ততা, জনসম্পৃক্ততা পরিমাপ করার যন্ত্রটা কি আপনাদের কাছে? স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আসছে, আমরা বিগত যেভাবে দেখছি যে লোকজন বলা লাগে না, তারা নিজের থেকে বেরিয়ে এসে, সেটা তো হয়নি, হবে না। বেগম খালেদা জিয়া যখন পল্টনে জনসমাবেশ করতে চাইছিলেন 5 তারিখে, তখন কিন্তু আসলে সরকারের নির্দেশে একরকম গাড়ি ঘোড়া গণপরিবহনগুলি বন্ধ ছিল ঢাকার বাইরে। আমার যতদূর মনে পড়ে, আপনি প্রশ্নটা আমি বলি, একটা অভিজ্ঞতা দেখতে হবে। 2013 সালের 5ই মে হেফাজতে ইসলাম যেটা যারা পারমিশন নিয়েছিল, অনেস্টলি এবং সিনসিয়ারলি গভর্নমেন্ট দিয়েছিল পারমিশন। হোয়াট হ্যাপেন্ড দেয়ার, কি হয়েছিল সেদিন? তাণ্ডব হয়েছে, মানে পরের দিন বেগম খালেদা যে মেসেজ পাঠালেন, ব্লেসিং দিলেন, তার লোকজন এসে পার্টিসিপেট করে একটা যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা সবাই জানি। এবং পরের দিন সরকার পতন হবে এই ধরনের ঢাকাবাসী আসতে বললেন, ঢাকাবাসীও আসে নাই, সরকারও পতন হয়নি। দিস ইজ দি রিয়েলিটি অফ লাইফ। এই জিনিসটা আপনাদের উপদেষ্টা মণ্ডলীর সবাই তুলে আলোচনাটা অনেক এরকম হইতেছে, দেশের অবস্থা যেরকমই থাকে, এটা ক্রিয়েটিভ প্রবলেম, খুব বেশি কিছু হবে না, 2 দিন পরে এটা সব। আমি যেটা বলতে চাচ্ছি, আমি ওইভাবে কথাটা বলবো না, 2 দিন পরে আমরা তো প্রত্যেকদিন বসি না। আমাদের কথা হচ্ছে যে পলিসি মেকিং বলেন, যেটা আমাদের পার্টির চিফ আছেন, যিনি বসে মনে হচ্ছে আলোচনা করবে, কিন্তু বেসিক পলিসি যেটা, সেটা হচ্ছে যে আমরা সরকার, যে কোনো সরকারি থাকুক না কেন, সাংবিধানিক দায়িত্ব হচ্ছে যে সিটিজেনদের রাইট এন্ড প্রপার্টি এন্ড লাইফের উপর রক্ষা করা। সেইটা আমরা করব। রক্ষা করতে পারছেন আপনারা? চেষ্টা করছি, উই আর ট্রাইং। এবং সেখানে পারপাসলি, এই যে আমি একটু আগে বললাম, যে পারপাসলি যদি আপনি সাবরাইজ করেন, আমি যাচ্ছি এটা ঢেলে মেরে দিলি গাড়ির উপরে একটা ককটেল মালে, এটা তো কাপুরুষের কথা, এটা আন্দোলনের হাতিয়ার না, এটা সহিংসতা। আপনি সভা সমাবেশ করতে দিবেন না বিএনপির জন্য? আমি পল্টন যেতে চাই, আপনি আমাকে বলেন যে আমাকে বাড়ি যেতে হবে। আমি বলি আপনাকে 5ই মের কথা ওই জন্য অভিজ্ঞতাতে বলছি। আজকে যদি 5ই জানুয়ারি যে একটা সবার চেয়েছে তার পারমিশন, কিন্তু গোয়েন্দা তথ্য পদ্ধতি থাকে, ঠিক 5ই মে 2013 সালে যেটা হয়েছিল, সে ধরনের একটি সহিংসতা সৃষ্টি করা হবে, তাহলে পরে সেই রিস্ক সরকার নেবে কেন? জনগণের সিটিজেনদের রাইট এন্ড প্রপার্টি রক্ষা করার জন্য, লাইফ এন্ড প্রপার্টি রক্ষা করার জন্য। এই কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ক্যান টেক দ্যাট রিস্ক। হায়দার আলী, আপনি না, ব্যাপারটা হইল এখানে যেভাবে কথা বলছেন আমাদের ইউসুফ সাহেব, যে মনে হইতেছে যে বিএনপি একটি গণবিবর্জিত একটি পার্টি। আপনারা বেশি দূরে যাওয়ার কথা না, গত 1 মাসে দেখেন যে মিটিং জামালপুর হলো, নরসিংহ হলো, নারায়ণগঞ্জ হলো, ব্রাহ্মণবাড়ি হলো, আর কয়েক জায়গায় হলো। শরণার্থী কালের ভিতর সবচেয়ে বেশি জনসমাগম হয়েছিল। এই ভয়ে যেখানে পারমিশন দিয়েছে গাজীপুরে সভা করার জন্য, সেখানে আবার 144 জারি করেছে। 144 কোনো কন্ডিশন ছিল না। না, সেই কথাই বলছি, প্রতিটাতে এত লোক হয়েছে যেটা বলি শেষ করা যায় না। এখন তো না, তেনারা বলতেছেন যে এই হরতাল কত প্রকার, কি কি উদাহরণ দ্বারা সবসময় আওয়ামী লীগ বুঝাই দিয়েছে। অতীতে 173 দিন হরতাল করছে, মানুষকে দিগম্বর করে ছাড়িয়ে দিয়েছে অফিসারকে, এবং ট্রাক দিয়ে লুক মারছে, রেলের স্লিপার তুলে দিয়েছে, এবং বিভিন্ন রকম অঘটন করাইছে। 11 জনকে এই শেরাটনের সম্মুখে সেখানে গান পাউডার দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে মেরে ফেলছে। এখন তারা যেরকম বলছেন, সেই আমলে সরকার করে না, সেটা কি করে বোঝা যায়? হ্যাঁ, সে কথা পরে আওয়ামী লীগ বিরোধী দলে গেলে করে, সরকারি দলে গেলে করে। কথা শেষ করতে দেন প্লিজ। এখন তাদের মুখে তো হরতালের বিরোধিতা চলে না। অবশ্যই হরতাল মাত্র 1 দিন হয়েছে, গত এক বছরে। আচ্ছা, আমি একাডেমিক একটা জিনিস জানতে চাই, হায়দার আলী, অবরোধ আর হরতালের মধ্যে ঠিক তফাৎটা কি? না, ওটা জানতে চান? জি। অবরোধটা হলো যে সারা বাংলাদেশের যানবাহনের যোগাযোগগুলো বন্ধ থাকবে জি ঢাকার সাথে, এবং সেখানে দোকানপাটগুলো চলবে। জি, ঢাকার মধ্যে গাড়ি ঘোড়া চলবে? ঢাকার মধ্যে চলার কথা না, এবং চলছেও না, কম চলছে। মানে ঢাকার মধ্যে চলবে কিনা, মানে অবরোধ সব জায়গায় চলার কথা, কিন্তু ঢাকা বর্তমান ঢাকার মধ্যে চলার কথা কি? সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার্স অফ বিএনপি, আপনি শুদ্ধ কে গাড়ি না নিয়ে আসছে বলেন আমাকে? না, কথাটা শেষ করতে দেন না। ঢাকাতে যে ব্যাপারটা হলো, ঢাকা বর্তমানে বাংলাদেশ একটা পুলিশ স্টেট, সবকিছু পুলিশ দিয়ে এখানে ই করা হইতেছে। ঢাকাতে যে কথা, ঢাকাতে সব জায়গায় অলিতে গলিতে। হরতাল মাত্র 1 দিন হয়েছে এবং অবরোধ হচ্ছে, অবরোধ আর হরতালের মধ্যে কি হরতালটা বেশি কঠিন? অবরোধটা